প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, করোনা পরিস্থিতি অবস্থাতে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আমরা অবশ্যই স্ব অবস্থানে ভালো আছি। তো ভালো থাকবেন এই কামনা করি। প্রিয় ভিউয়ার্স, করোনা পরিস্থিতিতে গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম খোকন। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ক্লাসরুমে আমরা যে ক্লাসটা নিতে যাচ্ছি এটি ব্যাকরণের তৃতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ, নাম হচ্ছে সমাস। সমাস। প্রিয় ভিউয়ার্স, সমাস আসলে খুব সোজা একটা বিষয়। আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন থেকে সমাসের সাথে আমার পরিচয়। প্রাথমিক অবস্থায় আমি সমাসকে খুবই সমাসের কথা শুনলে আমি খুবই ভয় পেতাম। তা আসলে যখন আমার বাংলা বিষয়ক স্যারের ক্লাস করলাম, তো সমাসকে আমার খুবই সোজা এবং সহজ সরল মনে হয়েছে। এতই সহজ যে একটু মনোযোগ সহকারে ক্লাসটি করলে আমরা সমাস প্রত্যেকটি বিষয়ে পারদর্শী হয়ে উঠতে পারব। প্রিয় ভিউয়ার্স, আমরা বিভিন্ন প্রকার মাছি দেখতে পাই। কিছু কিছু মাছি আছে ময়লা আবর্জনায় পড়ে আবার আমাদের কাছেও চলে আসে, আর কিছু কিছু মাছি আছে যেগুলো ফুলে ফুলে গিয়ে মধু সংগ্রহ করে। বলতো দেখি মাছিটির নাম কি? হ্যাঁ, ঠিক বলেছ প্রিয় ভিউয়ার্স, মাছিটির নাম হচ্ছে মৌমাছি। অর্থাৎ মৌ সংগ্রহ করে যে মাছি, এর নাম হচ্ছে মৌমাছি। মৌমাছি। প্রিয় ভিউয়ার্স, আমাদের বিশাল একটি বাক্য আছে। এই সমগ্র বাক্যটিকে আমরা সংক্ষিপ্তভাবে বললাম হচ্ছে মৌমাছি। তাহলে এই বাক্যটিতে বিশাল আমাদের অর্থটাকে সংকুচিত করে নিয়ে আসলাম। তাহলে বুঝতে হবে সমাস মানে হচ্ছে সংক্ষিপ্ত করা বা সংক্ষেপণ করা, সম্প্রসারিত নয়, সংকুচিত করা। প্রিয় ভিউয়ার্স, আমরা এই বাক্যটির মধ্যে শুরুতে আমরা লক্ষ্য করব এই টোটাল বাক্যটিকে বলা হয় হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্য। ব্যাস বাক্যের আরেকটি সুন্দর নাম আছে, নাম হচ্ছে বিগ্রহ বাক্য। বিগ্রহ বাক্য। এটাকে আবার সমাস বাক্য বলা হয়। সমাস বাক্য। প্রিয় ভিউয়ার্স, এই সমাস থেকে আমরা পাবো হচ্ছে সমাসের এই বাক্যটিতে বেশ কিছু পদ আছে, যেমন মৌ একটা সংগ্রহ করে যে মাছি, বেশ কয়েকটি পদ আছে, অর্থাৎ 5টি পদ আছে। এই 5টি পদ থেকে আমরা একটি পদ পেয়েছি, সুতরাং আমরা বলতে পারি সমাসের কাজ হচ্ছে একপদী করণ। একপদী করণ। আবার আমরা বলতে পারি মৌ সংগ্রহ করে যে মাছি, এই বাক্যটিকে আমরা সংকুচিত ভাবে বলতে পারি মৌমাছি, অর্থাৎ সংক্ষেপ করা হয়ে। সমাস আরেকটি কাজ হচ্ছে সংক্ষেপণ। যেহেতু বাক্যটিতে আমরা একাধিক পদ ব্যবহার করছি, আমরা কখনোই বলতে পারি না মাছি যে করে সংগ্রহ মৌ, আমরা এভাবে বাক্যটা বলতে পারবো না, এতে অর্থগত ত্রুটি দেখা দিবে।
তাহলে আমরা বলবো কি মৌ সংগ্রহ করে যে মাছি, অর্থাৎ তখন অর্থটি সঠিক থাকবে। তাহলে অর্থের দিক থেকে আমরা বলতে পারি যে সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন। মিলন কারণ অর্থগত মিলন এখানে ঘটিয়েছে। তাহলে প্রিয় বন্ধুরা, সমাসে যেহেতু একাধিক পদ ব্যবহার করা হয়েছে এই বাক্যটিতে, সুতরাং একাধিক পদ থেকে আমরা একটি পদ পেয়েছি, সুতরাং একে বলা হয় হচ্ছে একপদীকরণ। আর বিশাল একটি বাক্য আছে, বাক্যটিকে সংকুচিত করে আমরা পেয়েছি মৌমাছি, সুতরাং সমাসের শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। যেহেতু অর্থগত দিক থেকে আমরা অনেকগুলো পদের এখানে মিলন ঘটিয়েছি, সুতরাং সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন। তাহলে সমাসের কাজ হচ্ছে একপদীকরণ, সংক্ষেপণ এবং মিলন। প্রিয় ভিউয়ার্স, আমরা সমাস নিষ্পন্ন করার পর একটি পদ পেয়েছি, এই পদটির নাম হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ। তাহলে সমাস নিষ্পন্ন যে পদটি তার নাম হচ্ছে সমস্ত পদ। প্রিয় ভিউয়ার্স, আমরা এই সমস্ত পদটিকে দুইটি ভাগে বিভক্ত করতে পারি, একটি হচ্ছে মৌ, একটি হচ্ছে মাছি। অর্থাৎ মৌ আর হচ্ছে মাছি, আমাদের দুইটা অংশ আছে সমস্ত পদে, একটি মৌ আর একটি হচ্ছে মাছি। এই মৌটি যেহেতু সমস্ত পদের শুরুতে আছে, সুতরাং একে আমরা বলবো হচ্ছে পূর্বপদ। পূর্ব পদ। মাছি যেহেতু পরে আছে, সুতরাং একে আমরা বলবো হচ্ছে পরপদ। পরপদের আরেকটি নাম আছে যাকে বলা হয় হচ্ছে উত্তর পদ। এই পূর্বপদ এবং পরপদ অর্থাৎ মৌ এবং মাছি, আমাদের এই ব্যাস বাক্যটির মধ্যেও আছে মৌ এবং মাছি। তাহলে আমরা এভাবেও বলতে পারি ব্যাস বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি পদ এক একটি সমসমান পদ, যেহেতু মৌ এবং মাছি উভয়ের মধ্যে আছে। তাহলে আবারও বলতে পারি যেহেতু মৌ এখানেও আছে, মাছি এখানেও আছে, তাহলে এইভাবেও বলতে পারি সমস্ত পদের প্রত্যেকটি পদের এক একটি সমসমান পদ, অর্থাৎ পূর্ব পদ এবং পরপদ মিলে তৈরি হয়ে হচ্ছে সমসমান পদ। সমসমান পদ। তাহলে ভিউয়ার্স, আমরা লক্ষ্য করব যে সমাস শব্দের অর্থ হচ্ছে একপদীকরণ, সংক্ষেপণ, মিলন। আমাদের যেহেতু নবম এবং দশম শ্রেণীতে আসে হচ্ছে এমসিকিউ, সুতরাং আমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করব, কেননা অনেক সময় দেখা যায় যে ক অপশনে একপদীকরণ, খ অপশনে সংক্ষেপণ, গ অপশনে মিলন থাকতে পারে। তাহলে আসলে কোন উত্তরটি সঠিক হবে আমরা তখন বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাই। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা সমাস বলতে বোঝাচ্ছে যে দুই বা ততোধিক পদ এক পদে পরিণত করাই হচ্ছে সমাস। সমাস নিষ্পন্ন পদটিকে আমরা বলবো হচ্ছে সমস্ত পদ। আর সমস্ত পদকে ভেঙে যে বাক্যটি পাবো তার নাম হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্যের আরেকটি নাম হচ্ছে বিগ্রহ বাক্য। আর আরো সহজ করে বলা যায় যে ব্যাস বাক্যের আরেকটি নাম হচ্ছে সমাস বাক্য। সমাসের কাজ কি? সমাসের কাজ হচ্ছে একপদীকরণ, সংক্ষেপণ, মিলন। সমস্ত পদের শুরুতে যে পদটি পাবো তাকে বলা হয় পূর্বপদ, পরে যে পদটি পাবো আমরা তাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। যেহেতু পূর্বপদ এবং পরপদ আমরা ব্যাস বাক্যের মধ্যেও পাবো মৌ এবং মাছি, সুতরাং এই মৌ এবং মাছি অর্থাৎ সমস্ত পদের মধ্যে পূর্বপদ এবং পরপদ মিলে হয় হচ্ছে সমসমান পদ, অর্থাৎ সমস্ত পদে ব্যবহৃত প্রত্যেকটি পদ হচ্ছে এক একটি সমসমান পদ। প্রিয় ভিউয়ার্স, আমরা জানব হচ্ছে সমাসের প্রকারভেদ। সমাস আমরা জানি সমাস হচ্ছে 6 প্রকার। সমাস 6 প্রকার। কখনো কখনো সমাসে
পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়, কখনো বা পর পদের অর্থ প্রাধান্য পায়, কখনো বা উভয় পদের অর্থ প্রাধান্য পায়, কখনো বা অন্য পদের অর্থ প্রাধান্য পায়। পদের প্রাধান্যের দিক থেকে অর্থ অনুসারে সমাস হচ্ছে 4 প্রকার। অর্থ অনুসারে 4 প্রকার। আমরা জানি সমাস 6 প্রকার। কি কি? দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, অব্যয়ীভাব ও বহুব্রীহি। তাহলে আমরা ভাই বোন, মাতা পিতা, সপ্তর্ষি, রথ দেখা, বিনাপানি, মহানবী, বিনাপানি, বিনা পানি। একটি আছে উপজেলা, প্রিয় ক্লাস, আমরা ভাই বোন এই পদটি আমরা ভাই এবং বোন দুটাই ঠিক থাকতেছে। আমরা কখনো ভাই বলবো না, কখনো বলবো না, একসাথে বলবো আমরা হচ্ছে ভাই বোন। তাহলে দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রধান। আমরা দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থই প্রাধান্য পাবো, অর্থাৎ ভাই বোনে থাকতেছে পূর্বপদ ভাই, পরপদ বোন, ভাই বোনে সঠিক আছে। মাতা পিতা, মাতা ও পিতা, মাতাও থাকতেছে পিতাও থাকতেছে, সুতরাং এটা হচ্ছে উভয় পদ প্রধান। এরপরে আমরা কবিতাকারে বলতে পারি দ্বিতকে পাই, দ্বিতকে গাই, পর পদের গান, পর পদের গান। এক কথায় দ্বিতে দ্বিগু, ততে তৎপুরুষ, কতে কর্মধারায়। এই দ্বিগু, তৎপুরুষ, কর্মধারায় এই তিনটি সমাসে পর পদের অর্থ প্রধান রূপে বজায় থাকবে। দ্বিতে দ্বিগু সপ্তর্ষি, সপ্ত বা 7 ঋষির সমাহার, তাকে বলা হয় সপ্তর্ষি। আমাদের সপ্তর্ষিতে ঋষি শব্দটি সঠিক থাকবে, যার কারণে এটি হচ্ছে পরপদ প্রধান। রথ দেখা, আসলে সঠিক হচ্ছে দেখা। এখন আমরা রথ তো অনেক বিভিন্নখানে থাকতে পারে, আমাদের সঠিক থাকবে হচ্ছে দেখা। সুতরাং রথ দেখা হচ্ছে আমাদের পরপদ প্রধান সমাস। মহানবী, মহান যে নবী, নবী সঠিক থাকবে, মহানের হয়তো বা পরিবর্তন হতে পারে, কিন্তু নবী শব্দটি সঠিক থাকবে, তার মানে পরপদের অর্থ প্রধান রূপে বজায় থাকতেছে। এটা হচ্ছে আমাদের পরপদ প্রধান সমাস। দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়। আমরা একটি একটি করে করব। দ্বিগু অর্থাৎ দ্বিগু চেনার সহজ উপায় হচ্ছে যে শব্দটিতে পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকবে সেই শব্দটি হচ্ছে দ্বিগু। তাহলে সপ্তর্ষিতে আমরা লক্ষ্য রাখবো শব্দ হচ্ছে 7, পূর্বেই সংখ্যাবাচক শব্দ, তাহলে এটি হচ্ছে
দ্বিগু সমাস। তৎপুরুষে লক্ষ্য রাখবো আমরা তৎপুরুষ সমাসটিতে বিভক্তির লোপ পাবে। রথ দেখা, যেমন রথকে দেখা, রথ দেখা, রথ দেখাতে কে শব্দটি অর্থাৎ কে বিভক্তিটি লোপ পেয়েছে, সুতরাং এটি হচ্ছে তৎপুরুষ সমাস। সহজে চেনার উপায়, বিভক্তির লোপ পেলে তৎপুরুষ সমাস হয়। এরপরে হচ্ছে আমরা ধরুন হচ্ছে কর্মধারায়। কর্মধারায় আমরা লক্ষ্য করব, যদি এটি পরপদ প্রধান সমাস, এটিতে তুলনা করা বোঝায়। যেমন আরেকটি উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো সঠিকভাবে। কাজল কালো, কাজল কালো। আমরা কাজলের ন্যায় কালো, এটি হচ্ছে ব্যাস বাক্য, কাজলের ন্যায় কালো। তাহলে আমরা যেহেতু কাজলের সাথে কালোর তুলনা করতেছি, অর্থাৎ কালোটা আমাদের সঠিক থাকবে, কাজল হয়তো বা পরিবর্তন হতে পারে, কালো দেখা যাবে, কাজলও যদিও দেখা যাবে কিন্তু তার অর্থটা প্রধান রূপে বজায় থাকবে না, এখানে কালোটাই দেখা যাবে। যদি আমরা কখনো তুলনা অর্থে ব্যবহার করি তাহলে নিশ্চিত আমাদের জানতে হবে এটি হচ্ছে কর্মধারায় সমাস। এরপর বিনা পানি আমরা একটু লক্ষ্য করব। বিনা পানিতে হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহিতে নতুন অর্থ পাই। প্রিয় ভিউয়ার্স, বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদ কোন পদের অর্থই প্রধান রূপে বজায় থাকে না, এটি অন্য পদ প্রধান সমাস, কারণ অন্য একটি অর্থ প্রকাশ করে। আমরা জানি বীণা হচ্ছে এক প্রকার বাদ্যযন্ত্র, বীণা হচ্ছে এক প্রকার বাদ্যযন্ত্র, পানি হচ্ছে হাত। তাহলে বিনা পানি আমরা হাত বা কোনো বাদ্যযন্ত্র না বুঝিয়ে আমরা দেবী সরস্বতীকে বুঝি। তাহলে আমাদের পূর্বপদ এবং পরপদ অনুযায়ী সমস্ত পদটি না হয়ে যদি অন্য একটি অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বলবো হচ্ছে বহুব্রীহি সমাস। এই বহুব্রীহি সমাস জানার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, যদি ব্যাসবাক্য অনুসারে সমস্ত পদটি না হয়ে অন্য একটি অর্থ প্রকাশ করে তখন আমরা তাকে বলবো বহুব্রীহি সমাস। যেমন তার আরেকটি উদাহরণ দেখো, ৮০-২০। ৮০-তে ২০, ৮০-২০। প্রিয় ভিউয়ার্স, ৮০ মানে হচ্ছে দাঁত, আর ২০ তো হচ্ছে বিষ। আমরা দাঁত অথবা বিষকে কখনো বুঝিনি, আমরা ৮০-২০ বলতে সাপকে বুঝিয়েছি, সাপ। ৮০-২০ হচ্ছে সাপ। আরেকটি সহজ উদাহরণ হচ্ছে আমাদের বহুব্রীহি। বহুব্রীহি আমরা জানি বহু মানে হচ্ছে অনেক, আর ব্রীহি শব্দের অর্থ হচ্ছে ধান। তাহলে আমাদের দ্বারা হচ্ছে অনেক ধান, মানে ধানের পালাটালা এরকম কিছু একটা বোঝায়। আসলে প্রকৃতপক্ষে বহুব্রীহি বলতে যার অনেক ধান আছে এমন লোককে বহুব্রীহি বলে। অর্থাৎ আমাদের ব্যাসবাক্য অনুসারে সমস্ত পদটি যদি না হয়ে অন্য একটি অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বহুব্রীহি সমাস বলব। এরপরে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাবে পূর্বপদের অর্থ প্রধান থাকে, পূর্বপদ প্রধান। উপজেলা, উপজেলা, আর উপ শব্দটির অর্থ হচ্ছে ক্ষুদ্র। উপশব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। জেলা উপজেলায়, অর্থাৎ জেলার অধীনে আরেকটি যদি জেলা থাকে তখন তাকে, আরেকটি ছোট জেলা থাকলে তখন তাকে আমরা বলবো হচ্ছে উপজেলা। অর্থাৎ ক্ষুদ্র যে জেলাটি, জেলার অধীনস্থ যে জেলাটি, সেটাই হচ্ছে উপজেলা। অর্থাৎ ক্ষুদ্র অর্থে আমরা উপশব্দটি এখানে ব্যবহার করেছি। অর্থাৎ উপর অর্থটি প্রধান রূপে বজায় আছে, যেহেতু উপ আমাদের পূর্বপদেই বসেছে, সুতরাং এটি হচ্ছে পূর্বপদ প্রধান সমাস। দুর্নীতি আরেকটি অর্থ, দুর্নীতি। দুর্নীতি
দুর অর্থ হচ্ছে অভাব, নীতি তো নীতি, অর্থাৎ নীতির অভাবকে বলা হয় হচ্ছে দুর্নীতি। নীতির যখন অভাব ঘটে তখনই ঘটে দুর্নীতি। নীতি যদিও বা সঠিক আছে, আসলে দূর শব্দটি হচ্ছে এখানে মুখ্য বিষয়। নীতি থাকলে কোনো কাজ হবে না, যদি দূর শব্দটি থাকে তাহলে আমরা একসাথেই বলতে পারবো দুর্নীতি। তখন দূরের অর্থটি প্রধান রূপে বজায় থাকলে এটি হচ্ছে বহুব্রী সমাসের উদাহরণ। তাহলে প্রিয় ভিউয়ার্স, আমরা আরেকটু লক্ষ্য করব দ্বন্দ্ব সমাস, যেটা হচ্ছে উভয় পদের অর্থ প্রধান রূপে বজায় থাকবে। অর্থাৎ যে সমাসে উভয় পদের অর্থ প্রধান রূপে বজায় থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। উভয় পদ বলতে আমরা বোঝানো হচ্ছে পূর্বপদ এবং পরপদ, যেমন মাতা পিতা, ভাই বোন, দাদা দাদি, চাচা চাচি, এটি হচ্ছে তার উদাহরণ। দ্বিতকে গাই পরপদের গান, অর্থাৎ দ্বিতকে দ্বিগু তৎপুরুষ কর্মধারায় এর দিকটি সমাস হচ্ছে পরপদ প্রধান সমাস, কারণ এটি পরপদের অর্থই প্রধান রূপে বজায় থাকবে। তিনটিতে আমরা দ্বিগুতে দেখব সপ্তর্ষি, অর্থাৎ যেটির পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকবে সেটি হচ্ছে দ্বিগু সমাস, আর যেটিতে বিভক্তির লোপ পাবে সেটি হচ্ছে তৎপুরুষ সমাস, আর যেটিতে তুলনা বুঝাবে সেটি হচ্ছে আমাদের কর্মধারায় সমাস। বহুব্রীতে নতুন অর্থ পাই, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ কোনোটার অর্থ না বুঝিয়ে যদি অন্য একটি অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বহুব্রী সমাস বলবো। যেমন বিনা পানি, বিনা হচ্ছে যন্ত্র, পানি হচ্ছে হাত, হাত এবং যন্ত্র কোনোটাকে না বুঝিয়ে বিনা বলতে দেবী সরস্বতীকে বোঝানো হচ্ছে। অব্যয়ীভাবে পূর্বপদের অর্থ প্রধান রূপে বজায় থাকে, অর্থাৎ পূর্বপদে যদি অব্যয় জাতীয় কিছু থাকে তখন তাকে অব্যয়ীভাব সমাস বলে। উপ হচ্ছে ক্ষুদ্র, অর্থাৎ উপজেলাতে উপ শব্দটির অর্থই প্রধান রূপে বজায় আছে, সুতরাং এটি হচ্ছে অব্যয়ীভাবে সমাসের উদাহরণ। আমরা আরেকটু লক্ষ্য করলে আর পাবো যে আসলে একটু আমরা কাজ করে দেখি। উঁচু নিচু, উঁচু নিচু। আমরা উঁচু নিচু বলতে উঁচু এবং নিচুকে বোঝানো হয়, অর্থাৎ দুটার অর্থই প্রধান রূপে বজায় আছে, সুতরাং এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। উঁচু ও নিচু আমরা যদি ব্যাস বাক্য করতে যাই তাহলে ব্যবহার করব উঁচু ও নিচু, তার সমস্ত পদ হবে আমাদের উঁচু নিচু। এটিতে কোনোটার অর্থ প্রকাশ করবে, মানে উভয়ের অর্থ, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ দুটার অর্থই প্রকাশ করবে। এরপরে আমরা যদি যাই তাহলে দ্বিগু অষ্টধাতু, অষ্ট ধাতু অথবা তেমাথা, তেমা চৌরাস্তা, তেমাথা, অষ্টধাতু। অষ্ট হচ্ছে আট, অষ্ট শব্দের অর্থ হচ্ছে আট, আট ধাতুর সমাহার যাকে বলা হয় অষ্টধাতু। ঠিক তেমনি আছে পঞ্চবটি, পঞ্চ মানে হচ্ছে পাঁচ, বটে সমাহার পঞ্চবটি। অর্থাৎ পূর্ব পদে যদি কখনো সংখ্যাবাচক শব্দ থাকে আমরা একদমই নিশ্চিত যে এটি হচ্ছে দ্বিগু সমাস। এরপর আমরা আরেকটু লক্ষ্য করব তৎপুরুষ সমাস, যেটিতে আমি যদি বলি ভার প্রাপ্ত, ভার প্রাপ্ত, তাহলে আমরা সুস্থ শরীরে এটি বলবো হচ্ছে ভারকে প্রাপ্ত, অর্থাৎ ভার প্রাপ্ত, ভার কে প্রাপ্ত। কে টি লোপ পেয়েছে, কে একটি হচ্ছে বিভক্তি, সুতরাং এটি হচ্ছে তৎপুরুষ সমাস। অর্থাৎ তৎপুরুষ সমাস চেনার সহজ উপায় হচ্ছে এখানে বিভক্তির লোপ পাবে, আর আমরা সহজভাবেই বলতে পারি ভারকে প্রাপ্ত। এরপরে আমরা বহুব্রীতে যদি যাই, অর্থাৎ একটু আগে বলছি নীলকণ্ঠ, নীলকণ্ঠ জাত, নীলকণ্ঠ জাত। আসলে নীলকণ্ঠ বলতে নীল জাত কণ্ঠ, অর্থাৎ বিষ যুক্ত কণ্ঠকে আমরা বলি নীলকণ্ঠ। এখানে নীলকণ্ঠ বলতে সেটিকে বোঝানো হয়। এরপরে অব্যয়ীভাব সমাস, অর্থাৎ যদি আমরা বলি কখনো হা ভাতে,
ভাতের, অর্থাৎ ভাতের অভাব, ভাতের অভাব। আরও একটি চেনার উপায় অব্যয়ীভাব সমাসে, অব্যয়ীভাব সমাসে সচরাচর উপসর্গের ব্যবহার হয়। যেমন প্রভাত, প্রভা উৎকৃষ্ট রূপে ভাত, প্রভাত। পরিচয় ভ্রমণ, পরিভ্রমণ। উপনদী, উপবন, উপজেলা, এগুলো হচ্ছে বিভক্তি যোগে, এগুলো হচ্ছে আমাদের উপসর্গ যোগে। সুতরাং এটি হচ্ছে অব্যয়ীভাব সমাসের উদাহরণ। প্রিয় ভিউয়ার্স, আমরা পরবর্তী ক্লাসে প্রত্যেকটি সমাসের সম্পর্কে আলোচনা করব। আমরা ইতিমধ্যেই জেনেছি তাহলে সমাস হচ্ছে 6 প্রকার: দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারায় ও অব্যয়ীভাব। আমরা পরবর্তী ক্লাসে প্রত্যেকটির সংজ্ঞা সহকারে তার প্রকারভেদ সম্পর্কে জানব। ধন্যবাদ আজকের ক্লাসে।